সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উইনার্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি রেজাউল করিম সবুজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ এবং একটা বেসিক অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমি এই অধ্যায়টাকে একেবারে বেসিক থেকে আলোচনা করব, যাতে তোমরা যারা প্রথমে অধ্যায়টা শিখছো বা পদার্থবিজ্ঞানের ভৌত অংশটা প্রথম শিখছো, তারা যাতে ইজিলি এই বিষয়গুলো বুঝতে পারো। আর অনেকে সাধারণত আর্টস কমার্স থেকে সাধারণত এডমিশনে আসে, তো তাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে একদম বেসিক লেভেলগুলো বোঝানোর, যাতে তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা না হয়। আর তোমাদের প্রতি একটা অনুরোধ, তোমরা যখন এই ক্লাসটা ফলো করতে যাবা তখন অবশ্যই ধারাবাহিক পর্ব মেনটেন করে কিন্তু ক্লাসটা ফলো করবে। তো চলো আমরা পদার্থবিজ্ঞানের ভৌত অংশের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, সেটা হচ্ছে রৈখিক গতি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি আগে থেকে লিখে রেখেছি যে অধ্যায়ের নাম হচ্ছে রৈখিক গতি। তো এই অধ্যায়ের নাম কেন রৈখিক গতি সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো কেন বক্রগতি নয়, তো সেটা বিষয় নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো তার আগে আমাদের একটা বিষয় বুঝতে হবে, গতি বলতে আমরা কি বুঝি। তো এই অধ্যায় বোঝার ক্ষেত্রে আমাদের ফার্স্টে যে টপিক্সটা বুঝতে হবে সেটা হচ্ছে বল বলতে আমরা কি বুঝি। বল, যাকে ইংলিশে আমরা বলতেছি ফোর্স। তাহলে বল বলতে আমরা কি বুঝি। বল হচ্ছে যাহা, তাকে ফোর্স বলতেছি, ইংলিশে আমরা কি বলছি বলো, ফোর্স। যাহা কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করলে গতিশীল করে বা করতে চায়, অথবা গতিশীল বস্তুর উপর যদি আমরা প্রয়োগ করি তার অবস্থার পরিবর্তন ঘটাবে, তাকে আমরা বল বলতেছি। মানে বল হচ্ছে একটা কারণ যা কোনো স্থির বস্তুর উপর যদি আমি প্রয়োগ করি তাহলে গতিশীল করতে চাবে, অথবা গতিশীল বস্তুর উপর যদি আমি অ্যাপ্লাই করি তাহলে তার দিকের পরিবর্তন ঘটাবে, বা তার অবস্থার পরিবর্তন ঘটাবে। তাহলে বল হচ্ছে সেই জিনিস যেটা স্থির বস্তুর উপর প্রয়োগ করলে তাকে গতিশীল করে বা করতে চায়, আর গতিশীল বস্তুর উপর যদি আমরা প্রয়োগ করি তাহলে তার অবস্থার পরিবর্তন করবে। বিষয়টা খুব ভালো করে খেয়াল করবা যে স্থির বস্তুর উপর প্রয়োগ করলে তাকে গতিশীল করে বা করার উপক্রম হবে, আর গতিশীল বস্তুর উপর যদি আমরা প্রয়োগ করি তাহলে তার দিক পরিবর্তন করে দিবে, বা তার অবস্থার একটা কি দিবে, একটা পরিবর্তন করবে, তাকে আমরা বল বলবো। তো এখন কথা হচ্ছে বল, তো যেটা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে আমরা বল বলবো। এখন কথা হচ্ছে বল বিদ্যা কাকে বলে। এখন যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বল বিদ্যা। তাহলে বল বিদ্যা বিষয়টা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুর উপর, স্থির বস্তুর উপর অথবা গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে বলবিদ্যা। তাহলে পদার্থবিজ্ঞানের যে শাখায় স্থির বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করা হচ্ছে বা গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করা হচ্ছে তাকে আমরা বলবো বলবিদ্যা। তো বলবিদ্যা আবার দুই প্রকার। বলবিদ্যা আবার দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিবিদ্যা, একটা হচ্ছে গতিবিদ্যা। আস্তে আস্তে একটু বোঝার চেষ্টা করো। তাহলে স্থিতিবিদ্যাটা কি, যেটা স্থির বস্তুর উপর আমরা যখন বল প্রয়োগ করব, তো কোনো স্থির বস্তুর উপর বল প্রয়োগ করলে তার যে পরিবর্তনটা হবে সেটা পদার্থবিজ্ঞানের যে শাখায় আলোচনা করব তাকে স্থিতিবিদ্যা বলবো। আর গতিশীল বস্তুর উপর আমরা যখন বল প্রয়োগ করব, যেমন গাড়ির উপর আমরা বল প্রয়োগ করব, তো গতিশীল বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করব সেটা পদার্থবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হবে তাকে বলবো আমরা গতিবিদ্যা। তো বল হচ্ছে একটা বাহ্যিক কারণ যা স্থির বস্তুর উপর প্রয়োগ করলে তাকে গতিশীল করে বা করতে চায়, আর গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে তার অবস্থার পরিবর্তন করে বা করতে চায় তাকে আমরা কি বলবো, বল। এখন পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে বলবো আমরা বলবিদ্যা। তো বলবিদ্যা আবার দুই প্রকার, একটা স্থিতিবিদ্যা, একটা গতিবিদ্যা। তো স্থিতিবিদ্যা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে শাখায় স্থির বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে স্থিতিবিদ্যা বলে, আর পদার্থবিজ্ঞানের যে শাখায় গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে গতিবিদ্যা। তো চলো এখন আমরা আরও কয়টা বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো সেটা হচ্ছে স্থিতি এবং গতি কাকে বলে। তো এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্থিতি। দেখো একটু বোঝার চেষ্টা করো, এটার নাম হচ্ছে স্থিতি।
এবং এদিকে যদি চিন্তা করি এটা হচ্ছে গতি। তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটা স্থিতি, একটা কি গতি। তো স্থিতি বিষয়টা কি দাঁড়াচ্ছে, সময় চেঞ্জ হয়ে যাবে আশেপাশের বস্তুর সাপেক্ষে, মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে আশেপাশের বস্তুর সাপেক্ষে, যাকে বলা হয় পারিপার্শ্বিক। তো আশেপাশের বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে তাকে স্থির বলবো। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে আশেপাশের বস্তুর সাপেক্ষে বা পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে তাকে বলবো আমরা স্থির, আর এই অবস্থানে থাকাটাকে বলবো আমরা স্থিতি। আর আশেপাশের বস্তুর সাপেক্ষে বা সময়ের পরিবর্তনের সাপেক্ষে পারিপার্শ্বিক অবস্থা ভেদে যখন কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তখন তাকে আমরা বলবো গতি। তো চলো বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। তো আসলে স্থিতি বা গতি বোঝার জন্য আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড বস্তু নিতে হয় বা প্রসঙ্গ বস্তু নিতে হয়, যাকে বলি আমরা প্রসঙ্গ বস্তু বা আদর্শ বস্তু নিতে হয়। তো সাপোজ আমি চিন্তা করলাম যে আমি এখানে দাঁড়ায় আছি, এখন আমার সাপেক্ষে এখানে একটা ঘর আছে, ধরো এটা একটা ঘর। তাহলে আমি এখানে দাঁড়ায় আছি, এখন আমার সাপেক্ষে আমাকে ধরলাম, আমি স্ট্যান্ডার্ড ধরলাম যে আমি স্থির, বা আমার সাপেক্ষে এই যে সময়ের পরিবর্তনের সাপেক্ষে এই বাড়িটার বা ঘরটার কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমার সাপেক্ষে এই যে ঘরটার যে অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তো এই যে কাউকে সাপেক্ষ বা স্ট্যান্ডার্ড ধরে চিন্তা করতে হয়। তো যে বস্তুটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে চিন্তা করব তার নাম প্রসঙ্গ বস্তু। প্রসঙ্গ বস্তু মানে যার সাপেক্ষে আমরা চিন্তা করব যে এই বস্তুর সাপেক্ষে এই ঘরটা সময়ের পরিবর্তনের সাথে সাথে এর কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে না, তখন এই অবস্থানে থাকাটাকে বলবো স্থির, মানে এই বস্তুটাকে বলবো স্থির বস্তু, আর এই অবস্থানে থাকাটার নামে বলবো আমরা স্থিতি। এখন দেখা যাচ্ছে গতি বলতে আমরা কি বুঝতেছি, যে আগে আমাকে একটা আদর্শ বস্তু চিন্তা করতে হবে। সাপোজ আমি একটা স্ট্যান্ডার্ড বস্তু চিন্তা করলাম, আমি দাঁড়ায় আছি, কারণ আমার সাপেক্ষে কেউ পাশ দিয়ে দৌড় দিয়ে চলে গেল, একটা গাড়ি দৌড় দিয়ে চলে গেল। তাহলে দেখো তো আমার সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাপেক্ষে এই গাড়িটার কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আর কিন্তু অবস্থার কি ঘটছে, পরিবর্তন ঘটেছে। তাহলে সময়ের পরিবর্তনের সাপেক্ষে আশেপাশের বস্তুর সাপেক্ষে না, এখন আমরা চিন্তা করব একটা স্ট্যান্ডার্ড বস্তুর সাপেক্ষে। এখন আমি যদি বলি আমি এখানে দাঁড়ায় আছি, এখন আমার সাপেক্ষে এই যে হোয়াইট বোর্ডটা এখানে স্থির অবস্থায় আছে, তাহলে সময় যতই যাক না কেন আমার সাপেক্ষে এই হোয়াইট বোর্ডটা এখানে কিন্তু স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। তাহলে আমার সাপেক্ষে এটা কিন্তু স্থির বস্তু, আর এই অবস্থানে চিরকাল থাকাটাকে বলবো আমরা স্থিতি। আবার যদি বলি যে আমি এখানে দাঁড়ায় আছি, কেউ সাইড দিয়ে কেউ দৌড়ে চলে গেল, তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমার সাপেক্ষে ওই বস্তুটার কিন্তু অবস্থার পরিবর্তন ঘটেছে, তাহলে তার অবস্থানের পরিবর্তনটাকে আমরা বলবো গতি। তাহলে এখানে দুইটা জিনিস আমরা বুঝতে পারলাম, যে সময়ের পরিবর্তনের সাপেক্ষে আশেপাশের বস্তু বা প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তাকে বলবো আমরা স্থির বস্তু, আর এই অবস্থানে থাকাটাকে বলবো আমরা স্থিতি। আর সময়ের পরিবর্তনের সাপেক্ষে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তার এই অবস্থানে এটাকে বলবো আমরা গতি, আর গতিশীল, আর এই অবস্থানে থাকাটাকে বলবো আমরা গতি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সময়ের পরিবর্তনের সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর স্থির থাকে তাহলে এই বস্তুর এর সাপেক্ষে কে বলবো স্থির, আর সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তার অবস্থানটাকে আমরা বলবো গতিশীল, আর এই অবস্থানটাকে বলবো আমরা গতি। তো এখন আমরা দেখব গতির কিছু প্রকারভেদ আছে সেই বিষয়গুলো। তাহলে স্থিতি গতি সম্পর্কে একটা বেসিক আইডিয়া চলে আসছে। তাহলে স্থিতি বা গতি বুঝতে গেলে আমাদেরকে আগে একটা প্রসঙ্গ বস্তু চিন্তা করতে হবে। তো যে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে আমাদের স্থিতি বা গতি কিন্তু পরিমাপ করতে হবে। চলো এখন আমরা দেখি গতির প্রকারভেদ। গতির প্রকারভেদগুলো একটু জেনে নিই। এক নাম্বার হচ্ছে চলন গতি।
2 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি। 3 নাম্বার হচ্ছে পর্যায় গতি। 4 নাম্বার হচ্ছে জটিল গতি। আর 5 নাম্বারে হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এটা দোলন গতি হবে, দোলন গতি বা স্পন্দন গতি। এই 5 প্রকার গতি নিয়ে আমরা একটু বেসিক আইডিয়া নিব, কারণ এই কথাগুলো আমাদের অঙ্কের মধ্যে কিন্তু ঘুরে ফিরে চলে আসবে, যে চলন গতি, ঘূর্ণন গতি, পর্যায় গতি, জটিল গতি, দোলন গতি, কথাগুলো আমরা কেন শিখছি, কারণ এই অঙ্কের মধ্যে কিন্তু আমাদের এই ভাষাগুলো চলে আসবে। তো এই বিষয়গুলো যদি আমরা একটু বুঝে যাই, তাহলে আমাদের অঙ্কগুলো বুঝতে আরও কী হবে, অনেক সহজ হবে। তো চলো এখন আমরা চলন গতি নিয়ে একটা কথা বলি। তো আমি একটা একটা করে গতি নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমরা আলোচনা করব চলন গতি নিয়ে। চলন গতি হচ্ছে যে একটা বস্তু সাপোজ এই জায়গায় রয়েছে, এটা একটা বস্তু, সাপোজ এই মার্কারটা এই জায়গায় আছে। এখন এটা একটা সময় পরিবর্তনের সাথে সাথে যদি এই বস্তুটা এখান থেকে পুরা বস্তুটা এই জায়গায় চলে আসে, এর যতগুলো কণা আছে সবগুলো কণায় যদি এই জায়গায় একটা সময় শেষে যদি আরেক জায়গায় চলে আসে, তাহলে তার গতিকে বলবো আমরা চলন গতি। তাহলে একটা বস্তু যে অবস্থায় আছে তার সবগুলো কণা, এখানে যতগুলো কণা আছে সবগুলো কণা যদি একটা নির্দিষ্ট সময় শেষে যদি অবস্থার পরিবর্তন ঘটায়, তাহলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি মুভিং করে, সাপোজ আমি এখানে আছি, কিছুক্ষণ পর আমি মানুষটা সোজাসুজি আরেক জায়গায় চলে আসলাম, তাহলে আমার সবগুলো কণায় কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এসেছে। তাহলে এই গতিকে বলবো আমরা চলন গতি। তো চলন গতি আবার 2 প্রকার, একটা হচ্ছে সরল চলন গতি, সরল চলন গতি, আর একটা হচ্ছে বক্র চলন গতি। সরল চলন গতি কি, যদি বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় সোজাসুজি পথ অতিক্রম করে আসে, স্ট্রেট ফরওয়ার্ড আসে, তাহলে যতগুলো কণা ছিল আমি যদি এই জায়গা থেকে এই জায়গায় সোজাসুজি চলে আসি, তাহলে এটা সরল চলন গতি। আর আমি যদি আসার সময় যদি আঁকাবাঁকা হয়ে আসি, এই দিকে এই দিকে এই দিকে এই দিকে, যদি আমি আঁকাবাঁকা পথ মেনটেন করে আসি, বস্তুটা যদি আঁকাবাঁকা পথ মেনটেন করে আসে, তাহলে তার গতিকে বলবো আমরা বক্র চলন গতি। তেমন চলন গতির ব্যাপারটা হচ্ছে একটা বস্তু যে জায়গায় থাকবে, সময় যাওয়ার সঙ্গে সঙ্গে বস্তু সবগুলো কণা আরেক জায়গায় মুভিং করবে, তাহলে এই গতিকে বলবো আমরা চলন গতি। চলন গতি 2 প্রকার, একটা সরল চলন গতি, একটা বক্র চলন গতি। মানে একটা পয়েন্ট থেকে আমি আরেকটা পয়েন্টে আসবো, যদি সোজা পথ অতিক্রম করে আসি তাহলে সরল চলন গতি, আর যদি বাঁকা পথ অতিক্রম করে আসি, আঁকাবাঁকা পথ ধরে আসি, তাহলে সেটাকে বলবো আমরা বক্র চলন গতি। তো এখন আমরা দেখব ঘূর্ণন গতি নিয়ে। তো একটু দেখো, এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে ঘূর্ণন গতি নিয়ে। ওকে, 2 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি। তো কোনো একটা বস্তু যদি একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, সাপোজ একটা বিন্দু একটা বস্তু, তো বৃত্তাকার পথে অবিরত ঘুরতে আসে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে, সবসময় একটা নির্দিষ্ট কিন্তু দূরত্ব মেনটেন করে ঘুরতে হবে। সাপোজ আমরা যদি চিন্তা করি যে একটা বস্তু একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে একটা বিন্দুকে কেন্দ্র করে যদি কেউ বৃত্তাকার পথে ঘোরে, তার গতিকে আমরা কি গতি বলবো, ঘূর্ণন গতি বলবো। তো এখন প্রশ্ন হচ্ছে ঘূর্ণন গতি, এখানে কিন্তু টাইম মেনটেন করার কোনো ব্যাপার নাই। সাপোজ এক পাক এখান থেকে যাত্রা আরম্ভ করে আবার এইখানে ঘুরে আসতে 1 মিনিট সময় লাগছে, পরের বার 2 মিনিটও লাগতে পারে, 3 মিনিটও লাগতে পারে, এখানে টাইম মেনটেন করার কোনো ব্যাপার নাই। তো যদি একটা বিন্দুকে কেন্দ্র করে আমি যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকি, তাহলে আমার গতিকে বলবো আমি ঘূর্ণন গতি। এই ঘূর্ণন গতিটায় পর্যায়বৃত্ত গতি হবে। কখন, দুটোর মধ্যে পার্থক্যটা একটু বুঝে নাও। পর্যায়বৃত্ত গতি, ঘূর্ণন গতিটায় পর্যায়বৃত্ত গতি হবে। কখন হবে পর্যায়বৃত্ত গতি একটু বলো তো, যদি টাইম মেনটেন করে। সাপোজ 1 মিনিটে একবার প্রদক্ষিণ করছে, পরের বারও আবার 1 মিনিটে একবার প্রদক্ষিণ করবে, তারপরের বার যদি আবার 1 মিনিটে একবার প্রদক্ষিণ করে, তাহলে আমরা যদি ঘড়ির কাঁটার গতিটাকে চিন্তা করি, যে 2টার কাঁটাটা
সেকেন্ডের কাঁটাটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু কি করতেছে, অতিক্রম করতেছে। সেকেন্ডের কাঁটাটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর কি করতেছে, অতিক্রম করতেছে। তাহলে এই যে টাইম মেনটেন করতেছে, একটা নির্দিষ্ট সময় পর এক পাক দিবে, আবার নির্দিষ্ট সময় পর এক পাক দিবে, তাহলে তার গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। তার মানে বোঝা যাচ্ছে আমি একটা বিন্দুকে কেন্দ্র করে যদি বৃত্তাকার পথে ঘুরি তাহলে আমার গতিকে বলা হবে ঘূর্ণন গতি। এখন যখন আমি টাইম মেনটেন করে ঘুরবো তখন আমার গতিকে বলতে হবে কি গতি, পর্যায়বৃত্ত গতি। তার মানে ঘড়ির কাঁটার গতি একটা পর্যায়বৃত্ত গতি। আমরা যদি টাইম মেনটেন না করে চিন্তা করি তাহলে সেটা কিন্তু কি গতি, ঘূর্ণন গতি। আর যখনই টাইম মেনটেন এক পাক দিতে যত সময় লাগবে, পরের বারও সেম টাইম নেবে, তারপরের বার সেম টাইম নেবে, যখনই টাইম মেনটেন করে ঘুরবে তখন তার গতিকে বলবো আমরা পর্যায়বৃত্ত গতি। এখন আমরা দেখব জটিল গতি কাকে বলে। জটিল গতি, তো 4 নাম্বার হচ্ছে আমাদের জটিল গতি। জটিল গতি, তো জটিল গতিটা হচ্ছে সাইকেলের চাকার গতি। তো সাইকেলের চাকাটা কি করে দেখো তো, এটা ঘুরবেও আবার কি করবে, সামনে আগাবে। যার মধ্যে জটিল গতির মধ্যে আছে ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি তো আছেই, প্লাস চলন গতিও আছে। ভালো করে একটু চিন্তা করো, সাইকেলের চাকার মধ্যে কোন গতি আছে, দুইটা গতি, এটা ঘুরবেও আবার সামনেও আগাবে। তার মধ্যে এর মধ্যে দুইটা গতি আছে। যখন ঘূর্ণন গতি আর চলন গতি যখন একখানে হবে, ঘূর্ণন গতি আর চলন গতির যখন কম্বিনেশন তৈরি হবে তখন তার গতির নামকে কী গতি বলবো আমরা, জটিল গতি। জটিল গতির মধ্যে দুইটা গতি আছে, একটা ঘূর্ণন গতি, একটা কি গতি, চলন গতি। দুইটা মিলে যখন তৈরি হবে তার নাম হচ্ছে জটিল গতি। আর একটা হচ্ছে দোলন গতি, দোলন গতি বা স্পন্দন গতি। আমরা দেখব যে একটা বস্তু একটা বিন্দু থেকে যখন আমরা ঝুলাই দেই তখন দেখা যাচ্ছে যে গতিপথের অর্ধেক দিকে একটা টাইম যাবে আর বাকি টাইম তার প্রথম গতির বিপরীত। পেন্ডুলামের গতি তোমরা দেখেছো যে একটা বিন্দু থেকে আমরা একটা বস্তুকে ঝুলাই দিব, তো দোল খাবে প্রথম একটা, এই টাইম এখান থেকে এখানে আসতে যে সময় নিবে আবার বিপরীত দিকে আসতে কি সময় নিবে, একে সময় নিবে। তাহলে দোল খাওয়া যে গতি তার নাম হচ্ছে স্পন্দন গতি বা দোলন গতি। তাহলে আমি বিষয়গুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমে ছিল চলন গতি, একটা বস্তু একটা বিন্দু থেকে আরম্ভ করে আবার একটা বিন্দুতে সবগুলো কণা যদি চলে আসে তার গতিকে বলবো আমরা চলন গতি। তারপরে কথা ছিল চলন গতিটা যদি সোজাসুজি অবস্থায় আসে তার নাম ছিল আমাদের সরল চলন গতি, আর যদি বাঁকাভাবে আসে তার নাম ছিল আমাদের বক্র চলন গতি। আর কোনো একটা বস্তু কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথে ঘুরতে থাকে টাইম মেনটেন না করে তার নাম হবে ঘূর্ণন গতি, একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করবে। আর যখনই টাইম মেনটেন করে চলবে তার নাম হচ্ছে আমাদের কি গতি, পর্যায়বৃত্ত গতি। আর একটা গতির মধ্যে যখন চলন গতি এবং ঘূর্ণন গতি দুটাই থাকবে, যেমন সাইকেলের চাকা এটা ঘুরবেও আবার সামনেও আগাবে, তাহলে চলন গতি এবং ঘূর্ণন গতির কম্বিনেশন যখন থাকবে তার নাম ছিল জটিল গতি। আর একটা গতি ছিল যে দোলন গতি, যে গতিপথের অর্ধেক একদিকে যাবে আর বাকি অর্ধেক প্রথম গতির বিপরীত দিকে আসবে, তার গতিকে বলবো আমরা দোলন গতি। তো আমরা এই অধ্যায়ে সাধারণত রৈখিক গতি নিয়ে কথা বলবো, তো আমরা ম্যাক্সিমাম কথা আমাদের চলন গতি রিলেটেড চলে আসবে। তো গতির প্রকারভেদ সম্পর্কে একটা বেসিক আইডিয়া দিলাম। এখন আমরা কয়েকটা গতির ট্রাম নিয়ে কথা বলবো, আস্তে আস্তে আমরা একটু দেখি। তো প্রথম হচ্ছে দূরত্ব আর সরণের একটা ডিফারেন্স আমাদের দেখাইতে হবে। দূরত্ব আর সরণ, এই দুটো বিষয় এখন আমাদের ফার্স্টে ক্লিয়ার করতে হবে। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, ওকে, একটু বোঝার চেষ্টা করো। দূরত্ব এবং সরণ আমরা একদম 9-10-এর বেসিক কথাগুলো আলোচনা করছি যাতে আমাদের ফিজিক্সটা বুঝতে অনেক সহজ হয়। হ্যাঁ, একটা বস্তু সাপোজ এই জায়গায় ছিল, এখান থেকে বস্তুটাকে আমরা এই জায়গায় পাঠাই দিছি, তো বস্তুটা 10 মিটার দূর পথ অতিক্রম করছে। তাহলে এখানে একটা অবস্থান থেকে আর একটা অবস্থানে একটা গতিশীল বস্তু যদি যায়, যে পথটা যাবে সেটাই দূরত্ব। সাপোজ এই বস্তুটা এখান থেকে এইখানে আসছে কিন্তু সোজাসুজি আসে নাই, প্রথমে এই দিকে কিছু, এই দিকে কিছু, এইখানে কিছু, এইখানে কিছু, তারপর এখানে আসছে। সাপোজ এটা 1 মিটার,
এটা 2 মিটার, এটা 3 মিটার, এই জায়গাটা 4 মিটার, এটা 5 মিটার। তাহলে টোটাল যে ডিফারেন্স এই 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, তাহলে এখানে দূরত্ব কিন্তু এইটা হবে। তার মানে একটা গতিশীল বস্তু যে পথটা অতিক্রম করবে সেটাই তার দূরত্ব। একটা গতিশীল বস্তু যে পথ অতিক্রম করবে, সাপোজ এই জায়গা থেকে যাত্রা আরম্ভ করে আবার যদি সে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় বস্তু এই জায়গায় দাঁড়ায়, এখানে যদি বস্তুটা দাঁড়ায়, তাহলে এই যে টোটাল পথটা আমাদের কাউন্ট করতে হবে। টোটাল পথটা হচ্ছে তার দূরত্ব। ওকে, তো এই টোটাল পথটা হচ্ছে দূরত্ব। তো দূরত্বের একক যেহেতু আসবে, তো এই জায়গা থেকে আরম্ভ করে আবার আমি কোনো গতিশীল বস্তু যে পথটা অতিক্রম করবে, সেটা আঁকা বাঁকা হোক আর সোজাসুজি হোক, যে পথ অতিক্রম করবে সেটাই তার দূরত্ব। তো দূরত্বের একক সাধারণত 3টে এককের দূরত্ব আমরা লিখতে পারি। তো দূরত্বের একক হবে এরকম, আমরা যে এমকেএস একক দেখি, এমকেএস একক দূরত্বের ক্ষেত্রে মিটার, সিজিএস একক যদি দেখি সেন্টিমিটার, আর এফপিএস যদি একক দেখি তাহলে এটা হবে ফুট। তাহলে দূরত্বের 3টে একক আছে, একটা মিটার, সেন্টিমিটার আর ফুট। যেহেতু দূরত্ব শুধু দূরত্ব নির্দেশ করে, একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স নির্দেশ করে, এই জন্য দূরত্বের একক মিটার, সেন্টিমিটার অথবা কী হবে, ফুট হবে। 3 সিস্টেমে 3টা। এখন সরণার দূরত্ব অনেক সময় একই, আবার অনেক সময় একই না, এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার দরকার আছে। একটু দেখো, সরণ মানে কি? মনে করো এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটাকে এখান থেকে নির্দিষ্ট সময় পর এই জায়গায় পৌঁছে গেছে, এই জায়গায় চলে আসছে। তো এর দূরত্ব, সরণ, এর দূরত্ব মনে করো ধরলাম 10 মিটার। সরণ হচ্ছে একটা বস্তু এক অবস্থান থেকে আরেক অবস্থানে আসবে, তার সর্বনিম্ন যে সরল রৈখিক পথ, সর্বনিম্ন যে সরল রৈখিক পথ তাকে আমরা সরণ বলবো। তাহলে একটু যদি বোঝার চেষ্টা করি, বস্তুটা এই জায়গায় ছিল, এখান থেকে নির্দিষ্ট সময় পর এই জায়গায় চলে আসছে, তাহলে এখন দেখো তো এর সর্বনিম্ন পথ যা অতিক্রান্ত পথটা একই না? এর সর্বনিম্ন পথ যা অতিক্রান্ত পথ কিন্তু একই। তো এর এখান থেকে এখানকার সর্বনিম্ন যে দূরত্ব আর অতিক্রান্ত পথ কিন্তু একই। তার মানে এই অবস্থান থেকে এই অবস্থানে এই বস্তুটার যে অতিক্রান্ত পথ সেটাই দূরত্ব, আর সর্বনিম্ন পথকে আমরা সরণ বলবো। তাহলে এখানে সর্বনিম্ন পথটাও কিন্তু কয় মিটার? 10 মিটার। তাহলে এখানে দূরত্বও যা, সরণও তাই। বাট এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে একটা বস্তু এই জায়গায় ছিল, সে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে লাস্টে এসে মনে করে এই জায়গায় থামছে, তাহলে এর দূরত্বটা দেখো তো, এখানে মনে করলাম 10 মিটার, 5 মিটার, এটা 3 মিটার, এটা 4 মিটার, ধরলাম এটা 3 মিটার, এটা 2 মিটার, তাহলে এটা পুরো পথটাই কিন্তু তার কি দূরত্ব। তো সরণ কতটুকু হবে? সরণ হবে যে সর্বনিম্ন পথটা। এখানে আর আমরা এই দূরত্বটা চিন্তা করব না। সরণের ক্ষেত্রে আমরা যেটা বুঝবো, সর্বনিম্ন সরল রৈখিক পথ, প্রথম অবস্থান এবং শেষ অবস্থানের একটা বস্তুর সর্বনিম্ন পথ। তাহলে আমরা কিন্তু দূরত্ব এখানে আলাদা, কিন্তু সর্বনিম্ন পথটা কিন্তু এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো যে এই অবস্থান এবং এই অবস্থানের যে সর্বনিম্ন পথ সেটাই কিন্তু সরণ। তার মানে এটা কিন্তু এখানে সরণ হবে, আর দূরত্বটা হবে, এই পথটা হবে তার কি দূরত্ব। তো আমরা যদি একটু দেখি, তো সরণ এবং দূরত্বের মধ্যে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে যেখানে সর্বনিম্ন পথ যা অতিক্রান্ত পথও একই, তাহলে সেখানে দূরত্ব এবং সরণ এক হবে। কিন্তু যেখানে অতিক্রান্ত পথ এবং সর্বনিম্ন পথ আলাদা আলাদা হবে, সেখানে অতিক্রান্ত পথটা হবে দূরত্ব আর সর্বনিম্ন পথটা কী হবে? সরণ হবে। তো আমরা যদি আরেকটা উদাহরণ একটু দেখি, একটা বস্তু এই জায়গায় ছিল, এখান থেকে এইদিকে আসতে সাপোজ ধরলাম 4 মিটার, তারপরে এখান থেকে এই জায়গায় চলে আসতে সাপোজ ধরলাম 3 মিটার, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব কত বলো তো? 4 আর 3 7 মিটার। আর এখান থেকে এখানে সর্বনিম্ন পথটা যদি আমরা চিন্তা করি, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, তাহলে 4 আর 3 7, এটা এর দূরত্বটা হবে 7 মিটার, কিন্তু সরণ হবে কিন্তু এই যেটা সর্বনিম্ন পথটা, সোজাসুজি সরলরৈখিক পথ। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এবি স্কোয়ার, যদি আমরা বের করি তাহলে দেখো তো এসি সমান সমান কি আসে? 3 এর উপর হোল স্কোয়ার প্লাস 4 এর উপর হোল স্কোয়ার।
তাহলে এটা আসবে 3 তিরিকা 9 আর 4 4 16, 25, তাহলে √25, এটা আসবে কিন্তু 5। তার মানে এটা বাস্তবে কিন্তু দেখো এর দূরত্ব হচ্ছে 4 মিটার, এখানে দূরত্ব হচ্ছে কয় মিটার? 3 মিটার। তাহলে টোটাল দূরত্ব কিন্তু এখানে 7 মিটার, কিন্তু এখানে সরণ কত? সর্বনিম্ন পথটা হচ্ছে 5 মিটার। তার মানে অনেক সময় দূরত্ব এবং সরণ একই হতে পারে, আবার ভিন্নও হতে পারে। এই বিষয়টা বোঝানো ছিল আমার উদ্দেশ্য। তো সরণের একক এরকম হবে, সরণ যেহেতু দূরত্ব নিয়েই কাজ করছে কিন্তু একটা নির্দিষ্ট দিক মেনটেন করে, তো এর সিজিএস এমকেএস এককের সরণের একক হচ্ছে মিটার, সিজিএস এককের সরণের একক হচ্ছে সেন্টিমিটার, আর এফপিএস এককে সরণের একক হচ্ছে ফুট। তাহলে সরণ এবং দূরত্ব দুইটা অনেক সময় একই হতে পারে, আবার দুইটা কি হতে পারে? আলাদাও হতে পারে। তো যখন সর্বনিম্ন পথ আর অতিক্রান্ত পথ একই হবে তখন তাকে বলবো আমরা দূরত্ব এবং সরণ একই। কিন্তু যখন অতিক্রান্ত পথ আর সর্বনিম্ন পথ একই হবে না তখন সরণ এবং দূরত্বের কিন্তু আলাদা আলাদা মান আসবে। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কথা বলবো বেগ নিয়ে। বেগ আচ্ছা, এখন আমরা কথা বলবো বেগ নিয়ে। বেগ নিয়ে কথা বলবো। বেগ হচ্ছে একটা বস্তু এই জায়গা থেকে সাপোজ একটা নির্দিষ্ট সময় এই জায়গায় চলে আসছে, একটা বস্তু এই জায়গা থেকে নির্দিষ্ট সময় শেষে এই জায়গায় চলে আসছে। তো চেয়ার নিয়ে বস, সমস্যা নেই। একটা বস্তু এই জায়গায় ছিল, নির্দিষ্ট সময় শেষে এই জায়গায় চলে আসছে, মানে টি সময়ে বস্তুটা এস দূরত্ব অতিক্রম করছে, টি সময়ে বস্তুটা এস দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই যে টোটাল দূরত্বটাকে আমরা যদি সময় দ্বারা ভাগ দিই তাহলে বেগ পাবো। ভালো করে দেখো, একটা বস্তু এই জায়গায় ছিল, একটা নির্দিষ্ট 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড পর, সাপোজ 10 সেকেন্ড পর বস্তুটা 100 মিটার দূরত্ব অতিক্রম করছে, 100 মিটার দূরত্ব অতিক্রম। তাহলে বেগ কত? তাহলে বেগ সমান সমান আমরা জানি যে বেগ সমান সমান, বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। বেগ সমান সমান আসলে বেগ, ভালো করে খেয়াল করবা, দূরত্ব ভাগ সময়। তো বেগকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর দূরত্বকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়, আর সময়কে টি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা যদি এটাকে একটু দেখি, এস সমান সমান কত আসতেছে? ভি ইন্টু টি। তাহলে এটাই আমাদের বেগ, কিন্তু এটা তো ভি সমান সমান এস ভাগ টি, দূরত্ব ভাগ সময়। তাহলে বেগের একক কি আসবে দেখো তো। আমরা যেখানে বেগ ক্যালকুলেট করি, ভি সমান সমান 100 মিটার দূরত্ব ভাগ সময়, তাহলে কাটাকাটি করলে হবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কিন্তু বেগ, মানে দূরত্বকে, অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটাই কিন্তু বেগ। তাহলে বেগ হচ্ছে দূরত্ব ভাগ সময়। তো বেগের একক কি আসবে দেখো তো, এমকেএস একক, এমকেএস একক আসবে, দূরত্বের একক মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড ইনভার্স, এভাবে লিখতে পারি। তো যদি সিজিএস একক দেখি, সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে এটা আসবে সেন্টিমিটার পার সেকেন্ড, এভাবে আমরা লিখতে পারি। এরপর এফপিএস সিস্টেমে যদি দেখি, সেটা হচ্ছে ফুট পার সেকেন্ড, এটা ফুট পার, এফ ছোটো হাতের এফ হবে, ফুট পার সেকেন্ড, এভাবে আসবে বেগের একক। তাহলে অতিক্রান্ত পথটাকে, যদি অতিক্রান্ত দূরত্বটাকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা কিন্তু বেগ। তো বেগ হচ্ছে দেখো মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড, ফুট পার সেকেন্ড, বেগের এককগুলো হবে। তো বেগ আবার দুই প্রকার, এটা নিয়ে একটু কথা বলবো, একটা সমবেগ, একটা অসমবেগ। তো এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আমরা, ওকে? তো চলো আস্তে আস্তে আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করি। আমি একেবারে বেসিক বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি যাতে পরবর্তীতে এই বিষয়গুলো আমাদের আর কনফিউজ না তৈরি করে। তো দেখো, বেগ দুই প্রকার,
একটা হচ্ছে সমবেগ, সমবেগ, আর একটা হচ্ছে অসমবেগ। তো চলো বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। বেগ দুই প্রকার, একটা সমবেগ, একটা অসমবেগ। তো আমি একটা বস্তু এখানে দিলাম, সাপোজ এখানে একটা বস্তু রাখলাম, এই একটা বস্তু। এখন 1 সেকেন্ড পর, সাপোজ 1 সেকেন্ড পর বস্তুটা 5 মিটার দূরত্ব অতিক্রম করছে। উপরে মিটারটা দিলাম, 1 সেকেন্ড পর বস্তুটা 5 মিটার দূরত্ব অতিক্রম করছে। পরবর্তীতে এই বস্তুটায়, তাহলে এখানে দূরত্ব ভাগ সময় করো তো, তাহলে 5 মিটার পার সেকেন্ড আসবে না দূরত্ব ভাগ সময়। আবার 1 সেকেন্ড পর বস্তুটা আবার 5 মিটার পার সেকেন্ড গেছে, 5 মিটার গেছে। তাহলে এখানে যদি দূরত্ব ভাগ সময় করো 5 মিটার পার সেকেন্ড আসবে না। আবার এই বস্তুটা 1 সেকেন্ড পর, বস্তুটা আবার 1 সেকেন্ড পর 5 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানেও দেখো তো ভাগ করলে কত আসবে, 5 মিটার পার সেকেন্ড না? তাহলে প্রতি পয়েন্টে কিন্তু দেখো তো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। তাহলে আবার যদি আমরা চিন্তা করি যে আবার বস্তুটা 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে আবার 5 মিটার, তাহলে বেগ কত, 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই বস্তুটা যে 1 সেকেন্ড পর পর একটা নির্দিষ্ট সময় পর পর একটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে এর দেখো এখানে বেগের মান যা, এখানে বেগের মান তা, এখানে বেগের মান তা, এখানে বেগের মান তা। তো এই ধরনের বেগকে আমরা বলবো সমবেগ। এটাকে আমরা কী বেগ বলবো, সমবেগ বলবো। আর অসমবেগ আমরা কখন বলবো, যখন যদি আমরা দেখি এটা সমবেগ, সমবেগ। আর আমরা অসমবেগ কখন বলবো, আমরা অসমবেগ বলবো সাপোজ বস্তুটা এখানে ছিল, 1 সেকেন্ডে গেছে 5 মিটার, তাহলে এখানে বেগের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। পরবর্তী 1 সেকেন্ডে গেছে 7 মিটার, 7 মিটার, তাহলে এখানে বেগের মান কিন্তু 7 মিটার পার সেকেন্ড। তো পরবর্তী 1 সেকেন্ডে গেছে মনে করেন 10 মিটার, 10 মিটার, তাহলে এখানে বেগের মান কিন্তু 10 মিটার। দূরত্বকে সময় দ্বারা ভাগ করো 10। তাহলে দেখো তো একটা নির্দিষ্ট সময় শেষে বেগের দূরত্ব কিন্তু সমান হয়নি, তো বেগের মানটা কিন্তু সমান হয়নি। এখানে 1 সেকেন্ডে 5 মিটার, পরবর্তী 1 সেকেন্ডে গেছে 7 মিটার, পরবর্তী 1 সেকেন্ডে গেছে 10 মিটার। তাহলে দেখো এখানে কিন্তু বেগের মানটা, টাইম কিন্তু একই ছিল, কিন্তু বেগের দূরত্বের মানটা কি হয় নাই, সমান হয় নাই। তাহলে এটা হলো অসমবেগ। তাহলে প্রতি ক্ষেত্রে দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা যে রেজাল্ট পাবো সেটা সমবেগ। আর সময়কে দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে যদি আমরা দেখি যে বেগের মানটা কিন্তু আলাদা হবে, যে 1 সেকেন্ডে 10 মিটার, 1 সেকেন্ডে 7 মিটার, 1 সেকেন্ডে 5 মিটার। তাহলে এখানে বেগের মানটা কিন্তু উভয় সব ক্ষেত্রে কি না, সমান না। তাহলে এটাকে বলবো আমরা অসম বেগ। একটা সুষম বেগ, একটা অসম বেগ। তাহলে এবার আমরা দেখব ত্বরণ। এবার দেখব আমরা ত্বরণ, এক্সিলারেশন। ত্বরণ, মনে করি একটা বস্তু এখানে ছিল ইউ আদিবেগ নিয়ে, আদিবেগটাকে ইউ দ্বারা প্রকাশ করলাম, ইউ আদিবেগ নিয়ে টি সময় শেষে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। মনে করো এখানে ছিল 10 মিটার পার সেকেন্ড, পরে গিয়ে হয়েছে সাপোজ 50 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ আর শেষ বেগটা কিন্তু সমান না। এখানে বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, পরে এটার বেগ হয়েছে কত, 50 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের বৃদ্ধি হয়েছে না এখানে। তাহলে এই যে বেগের পরিবর্তনের হারকে আমরা বলবো ত্বরণ। ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হারকে বলে ত্বরণ, বেগের পরিবর্তনের হারকে বলে ত্বরণ। তাহলে আমরা যদি বলি টি সময়ে বেগের পরিবর্তনের হার, টি সময়ে বেগের পরিবর্তন, টি সময়ে বেগের পরিবর্তন মানে বেগ বৃদ্ধি যদি আমরা বলি, তাহলে ভি মাইনাস ইউ বাদ দিব। তাহলে এটা যদি 10 হয়,
মিটার পার সেকেন্ড, এটা যদি 50 মিটার পার সেকেন্ড হয়, তাহলে শেষ থেকে বেশি থেকে কমটা বাদ দিব না। তাহলে বেগের পরিবর্তন টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, তাহলে একক সময়ে বেগের পরিবর্তন, একক সময়ে বেগের পরিবর্তন, তাহলে ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে এই যে বেগের পরিবর্তনের সময় দ্বারা যে ভাগ করতেছে হার, তাহলে বেগের পরিবর্তনের হারকে কিন্তু ত্বরণ বলে। বেগের বেগ বৃদ্ধির হার এখানে বাড়তেছে, তাহলে বেগ বৃদ্ধির হারকে কিন্তু ত্বরণ বলে। তো এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণ এ। তাহলে ভি মাইনাস ইউ ভাগ টি, তাহলে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ভালো করে খেয়াল করবেন, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হার, তাহলে বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলতেছি? ত্বরণ। তার মানে আমরা যদি এখন একটু চিন্তা করি, সাপোজ ছিল এটা, ক্যালকুলেশন করার চেষ্টা করি, 50 মিটার পার সেকেন্ড, পরবর্তীতে এটা হয়েছে 10 মিটার, আদিবেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, ভাগ টি, টি মানে সেকেন্ড দ্বারা ভাগ করলাম। সাপোজ এটা নিচে মনে করেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তাহলে এই 10 দ্বারা ভাগ করলাম, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো তো, এটা আসবে 40 ভাগ 10, এটা মিটার পার সেকেন্ড ভাগ সেকেন্ড, তাহলে থাকতেছে 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এই যে ইনভার্স 2 কিন্তু আসছে কারণ আরেকটা সেকেন্ড দ্বারা ভাগ, তো এখানে কিন্তু বেগের পরিবর্তনের হার মানে বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলতেছি। ত্বরণের একক কিন্তু আরেকটা সেকেন্ড দ্বারা ভাগে, মিটার ইনভার্স 2 আসবে, কিন্তু ইনভার্স 2 আসবে, কারণ এই দুটাই তো বেগ নিয়ে কাজ হচ্ছে, তাকে আবার কি দ্বারা ভাগ করতেছি? আমরা সময় দ্বারা ভাগ করতেছি। তাহলে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, একক সময়ে বেগের পরিবর্তন, তাহলে ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে এই যে এ সমান সমান বা বেগের বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলছি, তাহলে ভি মাইনাস ইউ ভাগ টি। তো ত্বরণ আবার দুই প্রকার। তাহলে ত্বরণে যে এককগুলো আসবে একটু ভালো করে খেয়াল করবা, ত্বরণের একক যেগুলো আসবে, যে ত্বরণের একক, এটা এমকেএস পদ্ধতিতে হবে। এমকেএস পদ্ধতিতে কি হবে বলো? মিটার পার সেকেন্ড ইনভার্স 2। সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার পার সেকেন্ড ইনভার্স 2। আর এফপিএস পদ্ধতিতে হবে ফুট পার সেকেন্ড ইনভার্স 2 হবে, কারণ আর একটা এক্সট্রা টাইম দিয়েছে ভাগ, বেগকে একটা টাইম দ্বারা ভাগ, এটা হচ্ছে ত্বরণের একক, ত্বরণের একক। ওকে, এখন সমত্বরণ অসমত্বরণ বলে একটা কথা আছে, সেটা একটু আমরা দেখব। ত্বরণ আবার দুই প্রকার, সেটা নিয়ে আমরা কথা বলবো। ত্বরণ দুই প্রকার, ত্বরণ হচ্ছে দুই প্রকার। সমত্বরণ, সমত্বরণ বা সুষমত্বরণ একই কথা। আর অসমত্বরণ, তো দুটো জিনিস একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে আমরা সমত্বরণটা একটু দেখার চেষ্টা করি। সমত্বরণ বিষয়টা কি, এই বিষয়গুলো আসলে একটু বুঝতে হবে, বুঝলে আমাদের ম্যাথগুলো একটু কি হবে, সহজ হবে। তো একটা বস্তু মনে করে এই জায়গায় ছিল, সোজা সোজা এই জায়গায় চলে আসছে, 1 সেকেন্ডে এর বেগ ছিল সাপোজ ধরলাম 5 মিটার পার সেকেন্ড, পরবর্তীতে আর বেগ হয়ে গেছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বেগের ত্বরণটা একটু ক্যালকুলেশন করো তো, শেষ বেগ আদি বেগ ভাগ সময়, তাহলে বেগের পরিবর্তনের হার না। তাহলে আমরা যদি এখানে ত্বরণ দেখি, ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি, এইটুকুর জন্য। তাহলে 7 ভাগ 5 বিয়োগ 5 ভাগ 1, তাহলে 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 আসতেছে। তার মানে এই জায়গায় যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এর ত্বরণের মান পাচ্ছি আমরা 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তো আবার 1 সেকেন্ডে এটা 9 মিটার পার সেকেন্ড গেছে 1 সেকেন্ডে। তাহলে এখানেও শেষ বেগ আদি বেগ ভাগ সময়, এখানেও দেখবা ত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 আসতেছে এই বস্তুটা। আবার যদি দেখো
এখানে বস্তুটা আসছে, এখানে 11 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ত্বরণের মানটা যদি দেখো, শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ সময় দ্বারা যদি এখানে 1 সেকেন্ড দাও, যদি দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এটা 2 মিটার পার সেকেন্ড। মানে প্রতি জায়গায় বেগ বৃদ্ধির হারটা কিন্তু সমান। প্রথমে 1 সেকেন্ডে বেগ বাড়ছে, তারপরে আর 1 সেকেন্ড, মানে বেগ কিন্তু বাড়তেই আছে। দেখো 5 থেকে হয়েছে কত, 11, কিন্তু এর বেগ বৃদ্ধির পরিমাণটা কি আছে আমাদের, সমান আছে। এখানে 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বাড়ছে, পরবর্তী 1 সেকেন্ডে আবার 2 মিটার পার সেকেন্ড বাড়ছে। তার মানে বস্তুটা আস্তে 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 কিন্তু আর গতি বেড়ে গেছে, কিন্তু গতি বাড়ার টাইমটা কিন্তু, মানে হারটা কিন্তু কি আছে, সমান আছে। তার মানে এখানে 1 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড গেছে, এখানে 7 মিটার পার সেকেন্ড, তার মানে কিন্তু বেগ বাড়ছে। তো যে বাড়ছে প্রতি সেকেন্ডে তার পরিমাণটা কি ছিল, বৃদ্ধির পরিমাণটা কি ছিল, সমান ছিল। আর একটা বস্তু এরকম হয়, অসম ত্বরণ। অসম ত্বরণ দেখো, প্রথমে 1 সেকেন্ড এটা ছিল 5 মিটার পার সেকেন্ড, পরবর্তীতে এটা হয়েছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ত্বরণের মানটা কত, মানে কত হারে বেগ বাড়ছে, 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখান থেকে এখানে ধরলাম 1 সেকেন্ডে এখানে হয়েছে মনে করো 12 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 1 সেকেন্ডের মধ্যে এখানে কিন্তু আমাদের দেখো এখানে ত্বরণের মানটা কত, 12, 7, 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখানে 1 সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড গতি বাড়ছে, পরবর্তী কিন্তু একবার হঠাৎ করে 5 বেড়ে গেছে। তার মানে এখানে বেগ বৃদ্ধির হারটা কিন্তু কি নাই, সমান নাই। তো বেগ বৃদ্ধির হারটা যদি সমান না থাকে তাকে বলবো আমরা অসম ত্বরণ। তো 1 সেকেন্ডে 2 মিটার বাড়বে গতি, পরবর্তী 1 সেকেন্ডে আবার 2 মিটার, পরবর্তী 1 সেকেন্ডে আবার 2 মিটার, যদি সুষমভাবে প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট হারে যদি বাড়তে থাকে, তার বেগ বৃদ্ধি বাড়ে, তাকে বলবো সমত্বরণ। আর যদি প্রতি সেকেন্ডে যদি বেগ বৃদ্ধিটা যদি এক এক সময় কখনো বেশি কখনো কম, কখনো বেশি কখনো কম, তাহলে তার বেগ বৃদ্ধিটাকে আমরা বলবো অসম ত্বরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমত্বরণ এবং অসমত্বরণ এই বিষয়টা। তো এখন আমরা গতির আরও কয়টা সূত্র একটু দেখব, দেখলে বেসিক বিষয় ছিল। তো চলো আমরা আরও কয়টা গতির একটু সূত্রগুলো দেখে নিই আজকে। ওকে, তো প্রথম কথা হচ্ছে গতির প্রথম সূত্র। গতির প্রথম সমীকরণ, গতির প্রথম সমীকরণ। মনে করি একটা বস্তু এই জায়গায় ছিল, এই জায়গায় চলে আসছে। মনে করি একটা বস্তু টি সময় এস দূরত্ব অতিক্রম করছে, টি সময় এস দূরত্ব অতিক্রম, এটা গতির প্রথম সমীকরণ বলে, বা এটাকে বলে সমবেগের সমীকরণ, সমবেগের সমীকরণ, অথবা বলে এস সমান সমান ভিটি, এটা প্রতিপাদন, এটা প্রতিপাদন। এই তিনটা যে কোনো একটা নাম ধরে আমরা রাখতে পারি। এটা হচ্ছে গতির প্রথম সমীকরণ বা সমবেগের সমীকরণ, অথবা এস সমান সমান কত, ভিটি, প্রতিপাদন করে। একটা বস্তু এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসছে, ভালো করে খেয়াল করো, একটা বস্তু এই অবস্থান থেকে এই অবস্থানে চলে আসছে, তাহলে এখানে বেগের প্রতি ক্ষেত্রে কিন্তু সেম বেগ হবে। তো সেই বেগটা কত, এখানে কিন্তু ত্বরণ নাই, ভালো করে দেখবা, ত্বরণ নাই। ত্বরণ মানে কিন্তু বেগ বৃদ্ধি, ত্বরণ মানে কি বৃদ্ধি, বেগ বৃদ্ধি। যদি অঙ্কের মধ্যে ত্বরণ বলা না থাকে তার মানে বেগ বাড়ে নাই। প্রতি পয়েন্টের দূরত্ব সময় দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে একের রেজাল্ট পাবো, তাকে বলবো আমরা সমবেগ। সমবেগ মানে বুঝতে হবে তার ত্বরণ নাই, ত্বরণ নাই মানে বেগ বাড়ে নাই। তো বেগ যদি না বাড়ে তার ত্বরণ হয় নাই, ত্বরণ না হলে সেটা কিন্তু সমবেগ। প্রতি ক্ষেত্রে একই বেগ থাকবে। সমবেগ মানে সব জায়গায়, এখানে যাবে, এখানে তাবেগ, এখানে তাবেগ, এখানে তাবেগ। তো সমবেগ ভি সমান সমান আমরা দূরত্ব ভাগ সময়, ভালো করে খেয়াল করবা, সমবেগ তার মানে বেগ বাড়ে নাই, সব ক্ষেত্রে সমান বেগ। দূরত্বকে এস, সময়কে টি, তাহলে ভি
এস সমান সমান কী আসতেছে ভি ইন্টু টি। তাহলে সমবেগের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা আমরা ব্যাপক কাজে লাগাবো যে এস সমান সমান কত ভিটি। সমবেগের ক্ষেত্রে এস সমান সমান কত ভিটি। এস মানে দূরত্ব, আর টি হচ্ছে সময়, আর বি হচ্ছে বেগ। সমবেগ মানে এখানে ত্বরণ নাই। অঙ্কের মধ্যে যদি কখনো বলা থাকে যে ত্বরণ নাই, তখন বুঝতে হবে তোমাকে এখানে সমবেগে কাজ হচ্ছে, সমবেগ। ওকে, এখন বস্তুটা প্রতি ক্ষেত্রে সমান বেগে চলছে, এখানেও যা বেগ, এখানেও তা বেগ, এখানেও তা বেগ, প্রতি পয়েন্টে সেম বেগ। এখন এই বস্তুটা সমবেগে চলে, এটা সূত্র। এখন বস্তুটা যদি গড় বেগে চলে, সমবেগে না চলে, এখন বস্তুটি যদি গড় বেগে চলে তখন সমীকরণ কি হবে? গড় বেগ মানে কি বোঝো? গড় বেগ মানে হচ্ছে যদি মানে আদি বেগ ছিল ইউ, মনে করো যে শেষ বেগ হচ্ছে ভি, মনে করো আদি বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর শেষ বেগ হচ্ছে ধরলাম 20 মিটার পার সেকেন্ড। এখন আমরা এই আদি বেগ শেষ বেগ দুটাকে যদি যোগ করে 2 দ্বারা ভাগ দেই তাহলে গড় বেগ। তাহলে গড় বেগ মানে কি? তাহলে এই 10 যোগ 20 ভাগ 2 দ্বারা ভাগ দিব, কারণ জয়টা বেগ থাকবে তত দ্বারা ভাগ করতে গড় করতেছি আমরা। তাহলে 30 ভাগ 2 তাহলে 15। তার মানে এই 15টা হচ্ছে তার গড় বেগ। মানে বস্তুটা প্রথমে ছিল 10, লাস্টে ছিল 20, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে প্রতি পয়েন্টে বস্তুটা গড়ে এভারেজে কত বেগে চলছে। তো এভারেজে বস্তুটা কিন্তু 15 বেগে চলছে, 15 মিটার পার সেকেন্ড, কোথাও বেশি কোথাও কম, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে বস্তুটা গাড়িটা প্রতি ক্ষেত্রে কত বেগে চলছে, 15 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে এটা গড় বেগ। গড় বেগ মানে আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই 2, বা জয়টা বেগ আছে তোটা যোগ করে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে গড় পেয়ে যাব। তাহলে বস্তুটা যদি সমবেগে না চলে, তবে যদি গড় বেগে চলে, তাহলে সমবেগ হলে ভি, মাথায় রাখবা সমবেগ হলে কি ভি। সমবেগে না চলে যদি গড় বেগে চলে তখন আমরা কি লিখতে পারি এস। এই ভির জায়গায় কিন্তু আমরা লিখতে পারবো গড় বেগ ভি সমান সমান, আগে লিখে নেই, গড় বেগ ভি সমান সমান কিন্তু ইউ প্লাস ভি ভাগ 2, এটা কিন্তু গড় বেগ। আদি বেগ যোগ শেষ বেগ ভাগ 2, এটা কিন্তু গড় বেগ যদি বস্তুটা গড় বেগে চলে। আর যদি প্রতি ক্ষেত্রে যদি একই বেগে চলে তার নাম সমবেগ। আর আদি বেগ ভাগ লাস্টে যেটা শেষ বেগ থাকে, তাহলে আমরা এখানে ত্বরণ না থাকে, তাহলে আমরা এখানে কিন্তু ত্বরণ বলা নাই, অঙ্কের মধ্যে কিন্তু ত্বরণ বলা নাই, তখন আমরা গড় বেগ নিয়ে কাজ করব। তাহলে আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে আমরা কিন্তু গড় বেগ নিয়ে কাজ করতে পারবো। তাহলে ভির মানটা এখানে যে বসাই দিই আমরা কি পাবো দেখো তো, এস সমান সমান এইখানে বসাই দিব। সমবেগ না বলে যদি গড় বেগ বলা থাকে, গড় বেগকে ভি বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভি বার, এটার পরিবর্তে আমরা বসাবো ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, এই একটা সমীকরণ। তাহলে সমবেগ বলা থাকলে এটা সূত্র, আর গড় বেগ বলা থাকলে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। ভালো করে দেখবা, এটা হচ্ছে সমবেগ বলা থাকলে, সমবেগ অঙ্কের মধ্যে সমবেগ বলা থাকলে এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। আর অঙ্কের মধ্যে গড় বেগ বলা থাকে, গড় বেগ, তখন কিন্তু এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। ওকে, তো চলো আমরা গতির দ্বিতীয় সমীকরণটা নিয়ে কাজ করি। এটা প্রথম সমীকরণ, এটাও প্রথম সমীকরণের মধ্যেই পড়বে, কিন্তু এটা সমবেগ দেওয়া থাকলে, এটা গড় বেগ দেওয়া থাকলে। এখন চলো গতির দ্বিতীয় সমীকরণ নিয়ে আমরা কাজ করব। আর এটার একটা পিডিএফ কপি আমি তোমাদেরকে সরবরাহ করব, যেখানে এগুলো ডিটেলস লেখা থাকবে। চলো এবার আমরা দেখব গতির দ্বিতীয় সমীকরণ। দেখো আস্তে আস্তে দেখো, বা ভি সমান সমান ইউ প্লাস এটি প্রতিপাদন করো। দুইটা আসতে পারে। তো আমরা ধরলাম কোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে, নিষেধ করতো, মনে করে একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে, এখানে ত্বরণের মান আছে মানে বেগ বৃদ্ধি আছে, এখানে কি বৃদ্ধি আছে বেগ বৃদ্ধি আছে।
একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। ভালো করে দেখবা। তাহলে একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম মানে বেগ বৃদ্ধি হবে, এখানে সুষম ত্বরণে চলে টি সময় শেষে ভি বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে বস্তুটার ত্বরণ কি জানি আমরা? বস্তুটার ত্বরণ কি হবে? ত্বরণ 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 বস্তুটার ত্বরণ কি হবে? বস্তুটার ত্বরণ কি হবে? বস্তুটার ত্বরণ হবে বেগের পরিবর্তন, শেষ বেগ বিয়োগ আদিবেগ ভাগ সময়। আমরা কিন্তু জানি যে ত্বরণ সমান সমান কি জানি আমরা? শেষ বেগ বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ। দেখো আমি বেগের পরিবর্তন হার লিখি, তাহলে এ ভি মাইনাস ইউ ভাগ টি। এখন আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখো তো, ভি মাইনাস ইউ সমান এটি পাচ্ছি। এখন ভি সমান সমান ইউ প্লাস এটির এই পাশে পাঠাই দিলাম, ইটি হয়ে যায়। দেখো তাহলে এটা হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো এখন একটা জিনিস মাথায় রাখবা যে অঙ্কের মধ্যে আদিবেগ শেষ বেগ ত্বরণ এবং সময় দেওয়া আছে। আদিবেগ শেষ বেগ ত্বরণ সময় দেওয়া থাকলে আমরা এই সূত্র নিয়ে কাজ করব। এই সূত্রতে আদিবেগ শেষ বেগ ত্বরণ এবং সময় দেওয়া থাকলে আমরা এই সূত্র নিয়ে কাজ করবো। এটা হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ, এটা আমাদের নির্ণয় কিন্তু সূত্র, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ওকে, এরপর আমরা গতির তৃতীয় সমীকরণ দেখব। গতির আমরা তৃতীয় সমীকরণ দেখব। গতির তৃতীয় সমীকরণ বা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এই সমীকরণটা প্রতিপাদন করো। এটার প্রতিপাদন দেখব। ওকে, এই প্রশ্নটা আমরা এখন সলভ করব। ভালো করে দেখো, তাহলে এটা একটু ভালো করে আমাদের একটু মাথায় রাখতে হবে। তো আমরা কি কি জানি? গতির তৃতীয় সমীকরণ বা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এই সমীকরণটা আমরা প্রতিপাদন করবো। এটা গতির তৃতীয় সমীকরণ বলা হয়। তো মনে করে একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময় ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে বস্তুটার সমবেগের সূত্র থেকে আমরা কি জানি বলো তো? তো আমরা সমবেগের সূত্র থেকে জানি সমবেগ, গতির প্রথম সূত্র কি দেখলাম? এস সমান সমান ভিটি, ইকুয়েশন নম্বর 1। বস্তুটি যদি সমবেগে চলে, বস্তুটি সমবেগে চললে এস সমান সমান কত আসতেছে? চললে এস সমান সমান ভিটি, ইকুয়েশন নম্বর 1। এখন বস্তুটা সমবেগে না চলে যদি গড় বেগে চলে, বস্তুটি গড় বেগে চললে আমরা কিছুক্ষণ আগে বলে আসলাম, চললে তাহলে কি দাঁড়াবে? এস সমান সমান ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। আমি দেখাই নিয়ে আসছি কিছুক্ষণ আগে যে গড় বেগ সমান সমান কি? আদিবেগ যোগ শেষ বেগ ভাগ 2 দ্বারা ভাগ করব, তাহলে গড় বেগ। তাহলে বস্তুটা গড় বেগে চললে এইটা, বস্তুটা সমবেগে চললে এইটা। আর যখন গড় বেগ হবে, গড় বেগ মানে কি বলছিলাম? ভি সমান সমান গড় বেগ ভি বার সমান ইউ প্লাস ভি ভাগ 2, তাহলে এটা গড় বেগের সূত্র। এখানে ভির মানটা আমরা বসিয়ে দিয়েছি, জাস্ট এই সমীকরণটা আমরা পেয়ে গেছি। তাহলে বস্তুটা সমবেগে চললে এইটা, বস্তুটা গড় বেগে চললে এইটা। এখন আমরা যদি এখানে ভির আমরা একটা মান বসাবো 2 নং সমীকরণে, ইউ প্লাস এই ভি সমান আমরা কি জানি?
ইউ প্লাস এটি জানি না, কিছুক্ষণ আগে আমরা জেনে আসলাম গতির দ্বিতীয় সমীকরণ থেকে। ভি ইকুয়াল কত জানি, ইউ প্লাস এটি, এই মানটা আমরা এখানে বসিয়ে দিব ভির জায়গায়, যে ইউ প্লাস এটি ইন্টু টি ভাগ টু। দেখো এখানে জাস্ট আমরা ভির মানটা বসিয়েছি, আমরা কার মানটা বসিয়েছি, ভির মানটা। তাহলে এটা কী আসে একটু ক্যালকুলেশন করো তো, টোয়াইস ইউ প্লাস এটি ভাগ টু ইন্টু টি আসে। তাহলে এটা যদি আমরা আলাদা করি, টু ইউ টি ভাগ টু এ টি স্কোয়ার ভাগ টু, টি দ্বারা আমরা গুণ করে দিয়েছি, তাহলে এই টু টু এখান থেকে কাটা যায়। তাহলে কি থাকে দেখো তো, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার থাকে না, তো সেটাই কিন্তু এস ইকুয়াল, বলে দেখা যায় তো না, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটাই কিন্তু আমাদের সমীকরণ। এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এটাও দূরত্ব বের করার শর্ত যখন সমবেগ থাকবে, এটা দূরত্ব বের করার শর্ত যখন গড়বেগ থাকবে, এটাও দূরত্ব আমরা বের করব যখন ত্বরণ থাকবে। ভালো করে খেয়াল করবা, অঙ্কের মধ্যে যখন দূরত্ব বের করব, যখন ত্বরণ দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্র নিয়ে কাজ করব। সূত্রটা তাহলে কী দ্বারা দেবো, যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এটা সমবেগের সূত্র, এটা গড়বেগের সূত্র। তো গড়বেগে ভির জায়গায় জাস্ট আমি ইউ প্লাস এটি এর মানটা কী করেছি, বসিয়ে দিয়েছি। তো টোয়াইস ইউ প্লাস এটি দুই দ্বারা ভাগ রেখেছি, এটাকে আলাদা করেছি, এটাকে আলাদা করেছি, বা টি দ্বারা গুণ করেছি। এখানে টু টু ক্যান্সেল, এখানে আসে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ভালো করে খেয়াল করবা, অঙ্কের মধ্যে যদি ত্বরণ বলা থাকে, তখন যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, তখন ইজিলি আমরা এই সমীকরণটা কী, এবং আদিবেগ সময় তো দেওয়া থাকবেই, তো তখন আমরা ইজিলি কিন্তু এই সূত্রটা কী করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো চলো এখন আমরা গতির ৪র্থ নম্বর সমীকরণটা দেখি। গতির ৪র্থ নম্বর সমীকরণটা আমরা দেখব। কতক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টা 3 মিনিট। গতির ৪র্থ সমীকরণ বা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as সমীকরণটি প্রতিপাদন। এ বলা বোঝা যায়, লেখা বোঝা যাচ্ছে? তোর নাম তো ভোলা, যায় তো, চলবে, বলবান বুঝতে পারলিস। এখন মনে করো একটা বস্তু এখানে ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে, এ সুষম ত্বরণে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। ভালো করে দেখো, একই কথা, একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে গতির দ্বিতীয় সমীকরণ থেকে আমরা কি জানি, দ্বিতীয় সমীকরণ হতে পাই ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আমরা এটা জানি না, দেখো তো আমরা কি জানি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সমীকরণ আমরা জানি। তো এখন আমরা উভয় পাশেরকে বর্গ করব, এটা থেকে আমরা প্রতিপাদন করবো। এইটা বর্গ করলে কি দাঁড়াবে, ভি স্কোয়ার প্লাস ইউ প্লাস এটি এর উপর হোল স্কোয়ার দাঁড়াবে। তাহলে এখন দেখো তো, ভি স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে স্কোয়ার টি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ারের সূত্র উঠছে। এখন ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2, এটা এখান থেকে কমন নেই, তো কমন নিলে এখানে কী থাকে, কমন নেওয়া মানে ভাগ করা, এই দুটোর মধ্যে কমন নিব। তাহলে 2a দ্বারা ভাগ করলে এখানে ইউটি থাকে, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এটা যদি ভাগ করি,
তাহলে কি থাকে, এটা দ্বারা 2s কে এটাকে ভাগ করলে 2 2 কাটা ut থাকে, এটাকে ভাগ করলে কি থাকে দেখো তো, a ক্যান্সেল হয়ে যায়, হাফ অফ a টি স্কোয়ার থাকে। কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, তাহলে টোয়াইস এ দ্বারা যেটাকে ভাগ করি তাহলে a ক্যান্সেল হয়ে যায়, a থাকে, টি স্কোয়ার থাকে আর হাফ থাকে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা কমন নেই তাহলে এটা থাকবে, এটা দ্বারা ভাগ করে দিলাম, টোয়াইস এ দ্বারা আমরা কমন নিয়েছি। তাহলে এখন দেখো তো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a, কিছুক্ষণ আগে যে আমরা সূত্র প্রতিপাদন করে আসলাম যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তো এইটুকুর পরিবর্তে এস লেখা যায় না। কিছুক্ষণ আগে গতির যে সমীকরণটা আমরা দেখে আসলাম যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাহলে এইটুকুর পরিবর্তে কিন্তু আমরা কি লিখতে পারি, এস লিখতে পারি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো দেখো সমীকরণটা কিন্তু প্রতিপাদন হয়ে গেল এখান থেকে, যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এখন এই সমীকরণটা আমরা কোথায় ব্যবহার করব, এই সমীকরণটাতে ভালো করে খেয়াল করে দেখো, সময় দেওয়া নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কের মধ্যে যদি সময় দেওয়া না থাকে তখন দূরত্ব বের করতে, ত্বরণ বের করতে, আদিবেগ বের করতে, শেষ বেগ বের করতে আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করব। অঙ্কের ক্ষেত্রে আমরা দূরত্ব দুই স্টাইলে নিতে পারি, একটা হচ্ছে সময় দেওয়া থাকলে তখন আমরা এই সূত্র দিয়ে দূরত্ব নিয়ে কাজ করব, আর সময় দেওয়া না থাকলে তখন দূরত্ব বের করার ক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করব। খুব ভালো করে খেয়াল করবা, তোমরা অনেকে বোঝোই না যে কোথায় কোন সূত্রটা ব্যবহার হবে। তো কোথায় কোন সূত্রটা ব্যবহার হবে, যদি দূরত্বর ক্ষেত্রে যদি সময় দেওয়া থাকে তাহলে এই সূত্রটা দিয়ে আমরা কাজ করব, আর যদি সময় দেওয়া না থাকে তখন আমরা এই সূত্র দিয়ে আমরা কিন্তু দূরত্ব বের করব। ত্বরণের ক্ষেত্রেও তাই, সময় দেওয়া থাকলে আমরা এখান থেকে ত্বরণ বের করতে পারবো, সময় দেওয়া না থাকলে এই সূত্র থেকে আমরা ত্বরণ বের করতে পারবো। আর আদিবেগ আর শেষ বেগ তো আমরা যে কোনো সূত্র দিয়ে ব্যবহার করতে পারবো। তো এই সূত্র এবং এই সূত্রের মধ্যে অনেকটা ডিফারেন্স, সেটা হচ্ছে সময় দেওয়া নাই, এই সূত্রে কিন্তু সময় দেওয়া নাই, তখন আমরা দূরত্ব এবং তখন আমরা ত্বরণ বের করতে এই সূত্রটা ব্যবহার করব। আর সময় দেওয়া থাকলে তখন আমরা ত্বরণ এবং সময় আদিবেগ নিয়ে এই সূত্রটা নিয়ে আমরা কাজ করবো, তখন আমরা এই যে দিয়ে দূরত্ব বের করব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন সূত্রটা কখন ব্যবহার হবে। এখানে সময় দেওয়া নাই, এখানে সময় দেওয়া আছে। তো এখন আমরা আর একটা নির্দিষ্ট সূত্র দেখব, এটার প্রতিপাদন আমরা দেখাচ্ছি না, প্রতিপাদনটা আমরা পরে দেখাবো, এটা প্রতিপাদন দরকারও নাই। এটা তম সেকেন্ড বলে এটাকে, হ্যাঁ, গতির পঞ্চম সমীকরণ। এই সূত্রটা মুখস্থ করবো, পরবর্তী সূত্রটা হলেই হবে। গতির পঞ্চম সমীকরণ, গতির পঞ্চম সমীকরণ বা STH u প্লাস হাফ অফ a 2t মাইনাস 1, এই সমীকরণটা তোমরা মুখস্থ করবা। এটা আসলে কিসের সমীকরণ, যে একটা বস্তু 1 সেকেন্ড থেকে এই জায়গাতে আসবে। তো দেখা যাচ্ছে বস্তুটা এই জায়গায় একটা বস্তু, একটু দেখাই ভালো করে, দেখা যাচ্ছে আমি জানতে চাচ্ছি সমীকরণ কিন্তু আমাদের দুইটা, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। তো আমাদের যদি অঙ্কের মধ্যে বলা থাকে যে এইখান থেকে এটা মনে করো 10 নম্বর সেকেন্ড, এটা 11 নম্বর সেকেন্ড, তো যদি বলা থাকে যে শুধুমাত্র 10 সেকেন্ডে বস্তুটা কতটুকু গেছে, একটা নির্দিষ্ট সেকেন্ড, যে এই যে সেকেন্ড একটা নির্দিষ্ট টাইমের জন্য কতটুকু গেছে, অথবা এই যে একটা নির্দিষ্ট সেকেন্ডের জন্য যে 11তম সেকেন্ডের জন্য বস্তুটা কতটুকু গেছে, তখন একটা নির্দিষ্ট সেকেন্ডে কতটুকু বস্তুটা যাবে, তখন তার সূত্র কিন্তু এইটা, যে কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডের জন্য। এটাকে বলে তম সেকেন্ডের সূত্র, যে 10তম সেকেন্ড, 12তম সেকেন্ড, 14তম সেকেন্ড, শুধু নির্দিষ্ট সেকেন্ডের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব, এস টি সমান ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস 1। তো এইটা হচ্ছে নির্দিষ্ট সেকেন্ডের জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করব। এটারও প্রতিপাদন আছে, কিন্তু এত প্রতিপাদন আমাদের দরকার নাই, তাই এটা দেখাচ্ছি না। আর যদি এই সূত্রটা কখন ব্যবহার হবে, যদি বলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা বলবে 10তম সেকেন্ড, আর এখানে যদি বলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দুটো ডিফারেন্সটা একটু দেখো, 10 সেকেন্ডে, তো 10 সেকেন্ডে মানে বুঝাবে যে 1 থেকে 10 সেকেন্ডের দূরত্ব। এই সূত্র কিন্তু বের করবে কয় থেকে 10 সেকেন্ড, মানে যদি বলে 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তখন সূত্র কিন্তু বের করবে 1 থেকে 15 সেকেন্ডে বস্তুটা কতটুকু গেছে তা বের করবে এই সূত্র। এখানে টির মান যদি আমরা 15 বসিয়ে দেই, তাহলে 1 থেকে 15 সেকেন্ডের জন্য এই সূত্রটা ব্যবহার হবে।
আর যদি বলে যে 10তম সেকেন্ড বা 11 নম্বর সেকেন্ড বা 12 একটা স্পেশাল সেকেন্ডের জন্য, তখন আমাদের কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে হবে। এই সূত্র দিয়ে শুধু একটা নির্দিষ্ট সেকেন্ডের জন্য দূরত্ব বের হবে। এখানে টির মান আমরা যত বসাবো সেই সেকেন্ডে বস্তুটা কতটুকু দূরত্ব চলে গেছে সেটা বের হবে। আর এখানে যখন আমরা টির মান 10, 11, 12 বসাবো, তখন বুঝতে হবে যে বস্তুটা 1 সেকেন্ড থেকে টোটাল 11 সেকেন্ড পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বোঝাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা নির্দিষ্ট সেকেন্ডের জন্য আমরা এই সূত্রটা মুখস্থ করব। আর এই সূত্রটা আমরা মাথায় রাখবো যে প্রথম থেকে ওই যে সেকেন্ড পর্যন্ত আমরা বলবো সেই সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আশা করি তোমরা বন্ধুরা এই ক্লাস থেকে তোমরা এই অধ্যায়ের বেসিক কিছু বিষয় বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের আরও কিছু থিওরি এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো কারো যদি বুঝতে কোথাও সমস্যা হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে অথবা আমাকে ইনবক্স করবে। আর তোমরা ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।